চোখের পলকে খচখচ করে উঠে গেল ক্যালেন্ডারের পাতা। বাংলা ক্যালেন্ডারের শেষ পাতায় বিদায় জানিয়ে বৈশাখী মাস ধরণীতে তেরা বাংলাদেশে ফিরেছে প্রায় 1 মাস হতে চলল। বৈশাখে পা দিতে না দিতেই প্রায় প্রতিদিনই বিকালে আকাশে কাবরুত্তির ঝড়ো ফেটে পড়ে প্রকৃতি। আজও তেমন একটি বিকাল, মেঘ তো নাই যেন আকাশ জুড়ে মহিষের পাল। সেখান থেকে গুড়গুড়িয়ে ভেসে আসছে বৈশাখীর সংকেত। চারদিকে ঘূর্ণি হাওয়া বইছে। একাডেমির গেট দিয়ে বের হইতে দ্রুত পা চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। আজ পুরো রাস্তায় একটা রিক্সারও দেখা নেই, যার ফলস্বরূপ পায়ে হেঁটে বাড়িতে ফিরতে হচ্ছে তেকে। তবে মেইন রাস্তা ছেড়ে গলির মুখে ঢুকতেই দেখা মিলল চেনা পরিচিত একটা সাদা গাড়ি। এই ফুটপাতের দিকে এগিয়ে আসতেই সশায় গাড়ির কাজ নামিয়ে ঘাড় উঁচিয়ে দেখা গেল একজন সুদর্শন ছেলেকে। চোখে তার রোল চশমা। তে কাছাকাছি আসতেই লোকটা আগ বাড়িয়ে বলল, আরে তেজে। জি বোগাম ভাই। পাক বোগাম বাংলা একাডেমিতে যার যাতায়াত অহরহ, থাকবেই না কেন। এই পর্যন্ত বেশ কয়েকটা নামকরা উপন্যাস আর ছোট গল্প প্রকাশিত হয়েছে তার। বছরের বেস্ট লিস্টেড তালিকায় তার বইয়ের নাম সর্বক্ষণ। সাহিত্যকলা সদস্যদের কাছে সেলিব্রিটির মতো সে, যে একাডেমিতে আসলেই হইচই লেগে যায় পুরো একাডেমি জুড়ে। কেউ নিজের পছন্দের বইয়ের পাতায় অটোগ্রাফ নিয়ে নেয়, তো কেউ পাশে দাঁড়িয়ে সেলফি। মূলত গত বছর বোগামের যে রোমান্টিক জনপ্রিয় উপন্যাসটা বের হয়েছে, সেটা পড়ার পর থেকেই জনপ্রিয়তা তুঙ্গে। কেউ স্বভাবসুলভ সেই উপন্যাসটা পড়েছিল, পড়ার পরে বুঝেছিল আমি তো আদতে কতটা জ্ঞানের অধিকারী। একাডেমিতে নবীনদের বেশ ভালো উৎসাহ দেয় বোগাম, সেই সাথে ছোটখাটো টিপস। সেই থেকে মূলত তের সাথে মুখ চেনাচিনি পরিচয়। দেখা হলে নিজের ছোট বোনের মতোই লেখালেখিতে 2-1 লাইন উৎসাহ দেয় বোগাম। তেও বড় ভাইয়ের মতো শ্রদ্ধা নজরে দেখে বোগামকে। মাঝে মাঝে নিজ থেকে 2-1টা প্রশ্ন করে বটে, যদি তার বিশাল জ্ঞানের ভান্ডার থেকে এক আতুত আহরণ করা যায় সে উদ্দেশ্যে। তাছাড়া বোগামকে শ্রদ্ধা না করার তো কোনো কারণ নেই। আজ অব্দি কোনোদিনও মেয়ে ঘটিত অন্য কোনো খারাপ নামে জর্জরিত নেই সে। তে অন্তত কখনোই শোনেনি। এই গলিতে কি করো? বোগামের প্রশ্নে তের ভাবনা শুধু ছিঁড়ে গেল। মৃদু হেসে জবাব দেয়, এই গলিতেই তো থাকি আমি। ওএমজি, কোথায় থাকো? জি, জাঙ্কুকুঞ্জে। আজকাল বাড়িটার নাম মুখে নিতেও কেমন যেন দম আটকে আসে তের, কারণ বাড়ির নামের সাথেও যে স্মৃতি জড়িয়ে আছে। বোগাম আশ্চর্য হয়ে গেল তের কথায়। ও আচ্ছা, তুমি জিয়ন বাড়ির মেয়ে? জিয়ন গঙ্গীয় কি হয় তোমার? এত ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে মন চাইলো না তের, তাই গতানুগতিক ভাবে কথা এড়িয়ে গেল। আকাশ কালো হয়েছে, মনে হয় ঝড় আসবে। আমি আসছি বোগাম ভাই। আরে কোথায় যাচ্ছ? গাড়িতে এসো, আমি এগিয়ে দিচ্ছি, ঝড়ে পড়বে তো। দরকার নেই, চলে যেতে পারবো। তে চলে গিয়েছে অনেকক্ষণ। বোগাম এখনো সেদিকে তাকিয়ে আছে। থাকতে থাকতে ঠোঁট উল্টিয়ে বলল, এত সুন্দর ফুটফুটে মেয়েটা সবসময় মুখ কালো করে রাখে কেন? কিসের এত দুঃখ ওর? তে ঘরে ঢুকে ব্যাগটা সোফার উপরে ছুঁড়ে ফেলে ডাইনিং এ গিয়ে ঢকঢক করে 1 গ্লাস পানি পান করলো। পানি শেষ হতে কানে ভেসে এলো মামির গা জ্বালানো কথা। বিদেশ থেকে এক কাহিনী করে এসেছে, এখন আবার সন্ধ্যা পর্যন্ত বাহিরে ঢ্যাং ঢ্যাং করে বেড়ায়। আমিও দেখবো আয়ু কিভাবে বিয়ে দেয় এই ঢিঙ্গি মেয়েগুলোর। একজনকে তো বাড়ি ছেড়ে ফুর্তি করে ছেড়ে দিল, কই আর তো এলো না। জানি জানি, আর আসবেও না। যা নেওয়া ছিল সেটা নিয়েই নিয়েছে। এখন আর কি করবে এই হাড়াড্ডিওয়ালা মেয়েকে দিয়ে? কে জানে মামি চটে আছে। সেদিন সুজির ব্যাপারে সত্যি কথাগুলো বলে দেওয়ার পর মিসেস আয়ু বিয়েটা নিয়ে আর কোনো কথা বলেনি। সেইটা যে মামিও আর জাঙ্কুকুঞ্জ ছাড়েনি, সেও দেখতে চায় ঠিক কতদিন মেয়েকে বিয়ে না দিয়ে থাকতে পারে মিসেস আয়ু। তার সোনার টুকরো ছেলের সাথে সুজির বিয়ে দিলেই তবেই কিনা এই বাড়ি থেকে যাবেন তিনি। অন্যান্য দিন চুপচাপ থাকলেও আজ একটু বেশি বেড়েছে মামি। তার কারণ হচ্ছে আজ বাড়িতে সুজি আর ওর মা নেই। ব্যবসায়িক কাজে শহরের বাইরে গিয়েছে মিসেস আয়ু। শরীরটা ভালো না থাকার কারণে সাথে করে সুজিকেও নিয়ে গিয়েছে। সেই সুযোগে থেকে আজ ইচ্ছা মতো কথা শোনাতে পারবে যিশু। যিশু যখন জাঙ্কুকে জড়িয়ে থেকে হাজারটা নোংরা কটাক্ষ করায় ব্যস্ত, ঠিক তখনই বাড়িতে হন্তদন্ত হয়ে আসে ছানা। কোন মনে হাঁপাতে হাঁপাতে গলা ছেড়িয়ে ডাকলো মাকে। মা, লম্বা মতো একটা ভাইয়া কাই ভাইয়াকে ইচ্ছা মতো পেটাচ্ছে। তে 2 পয়সার ইন্টারেস্ট নেই ওদের মারামারিতে। কাই গোল্লাই যাক, তাতে ওর কি? সেই হিসাব মতো ব্যাগটা নিয়ে উপরের দিকে হাঁটা দিল তে। কে মারবে আমার ছেলেকে? এত সাহস কার? জানি না, কখনো দেখিনি এই মহল্লায়। দেখতে তো বিদেশিদের মতো, কিন্তু বিদেশি না। ভাইয়াকে বাংলায় গালি দিয়েছিল। সানার শেষ কথাটা ছক্কা লাগার মতো তের মস্তিষ্কে গিয়ে লাগলো। অজানা শিহরণে থরথরে কেঁপে উঠলো ওর পুরো শরীর। গলা শুকে কাঠ হয়ে এসেছে। টলমলে চোখ দুটো দেখে মনে হচ্ছে এখনই চেতনা হারাবেও, কিন্তু হারালো না। হাত দুটো শক্ত করে নিজেকে স্থির করে রেখে বলল, সানা, যে এসেছে তার চুলগুলো কি ঘাড় অব্দি লম্বা আর চোখগুলো কি ভাসা ভাসা? সানা ঠোঁট উল্টে হ্যাঁ সূচক মাথা নাড়াতেই কাঁধ থেকে ব্যাগটা ফেলে দিয়ে বাইরের দিকে ছুট লাগালো তে। ওর পরনে সুতির স্কার্ট আর টপস, লম্বা চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে কোনো মতে আটকানো, 2 পায়ে জাঙ্কুকের পরিয়ে দেওয়া সোনার নুপুর। সেভাবেই ছুটেছে তে। তবে অন্তর্মহল থেকে বের হওয়ার আগেই খপ করে ওর হাত টেনে ধরলো যিশু। কে
এসেছে সত্যি করে বল। তে জবাব দিল না। এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে ছুট লাগালো সদর দরজার বাহিরে। তবে জাঙ্কুকের দিকে আর এক পাও এগোতে না দিয়ে ওকে আবারও শক্ত করে চেপে ধরলো জিসু। হুট করে এভাবে টেনে ধরায় সদর দরজায় হুমড়ি খেয়ে পড়ে গেল তে। ঠিক তখনই এক জোড়া মোহবিষ্ট ভাসা ভাসা চোখ স্থির হলো তের চোখে। চোখের সামনে তেকে দেখা মাত্রই হাতের হকি স্টিকটা দূরে ছুঁড়ে মারলো জাঙ্কুক। তারপর দাঁড়িয়ে রইলো কায়ের পরবর্তী পদক্ষেপের জন্য। জাঙ্কুককে এভাবে দাঁড়িয়ে পড়তে দেখে হরচকিয়ে উঠলো তে। এক্ষুনি তো কায়ের চেলাপেলারা জাঙ্কুকের উপর নিজেদের রাগ ঝরার জন্য উদ্যত হলো। তাহলে এভাবে দাঁড়িয়ে পড়ার কি মানে? তে সেদিকে তাকে দু হাত ভর করে উঠতেই যাবে, তখনই জাঙ্কুকের উপর একের পর এক তীব্র ঘর্ষণ করতে লাগলো কায়ের লোকরা। সঙ্গে সঙ্গে আবারও মুখ থুবড়ে পড়ে গেল তে। চোখের সামনে নিজের স্বামীকে এভাবে মার খেতে দেখে হৃদয়টা দুমড়ে মুছে ছিঁড়ে যাচ্ছে ওর। অথচ জাঙ্কুক একদিনে তের দিকে তাকিয়ে থেকে মার খেয়ে যাচ্ছে। মার খেতে খেতে এক পর্যায়ে ঠোঁট কেটে ফিকনি দিয়ে রক্ত বের হতে লাগলো জাঙ্কুকে। ও হাতের পিঠ দিয়ে ঠোঁটের রক্তটুকু মুছতে মুছতে অদ্ভুত ধরনের হাসি হাসলো তের পা নিচে। জাঙ্কুক কুঞ্জের মালিকই কিনা মার খাচ্ছে, তাও বাহিরের লোকের হাতে, শুধুমাত্র তেকে কাটানোর জন্য। এবং সেই উদ্দেশ্য সফল হয়েছে। তে বেশ কষ্ট পাচ্ছে, যার প্রকৃতি প্রশাসিক হাসিতে প্রসারিত হলো জাঙ্কুকের ঠোঁট জোড়া। তবে এই অসহায়নিক দৃশ্য সহ্য করতে পারলো না আর তে। গলা ছেড়ে চেঁচিয়ে উঠলো, ওনাকে মারছো কেন? ছাড়ো, উনি এবারে ছোট সাহেব। তে শেষ কথায় চমকে উঠে ভয় ততষ্ট হয়ে দু কদম পিছিয়ে গেল সকলে। তবে শেষ রক্ষা হলো না আর। জাঙ্কুক কিছু না বললেও জিমিন, সুগা আর ইউনো গাড়ি থেকে নেমে এসে এই দৃশ্য দেখেই দৌড়ে এসে এক একে সবগুলোকে ধোলাই করতে শুরু করেছে। আর জাঙ্কুক ধীর পায়ে এগিয়ে গেল তের দিকে। কেউ কোনো মতে হাতের তালুতে ভর করে উঠে দাঁড়ালো, এই আশায় হয়তো এক্ষুনি ঝড়ের বেগে এসে ওকে বুকে ঝাঁপড়ে ধরবে জাঙ্কুক। কিন্তু আদতেও তেমন কিছু হলো না। জাঙ্কুক এসে তেকে ধরা তো দূরে থাক, ওর ধারে কাছেও এলো না। উল্টোতে এগিয়ে এসে ওর ক্ষত স্থানে হাত ছোঁয়াতে গেলে বৈদ্যুতিক বেগে দূরে সরে যায় জাঙ্কুক। কিছুক্ষণ আগের ঘটনা। তকতকে পিচডালা ফ্রন্ট ইয়ার আর সুসজ্জিত বাগান বিলাসের পাঁচিল পেরিয়ে ঝড়া যেন জাঙ্কুক কুঞ্জের আলিশান বাড়িতে প্রবেশ করতে পারলো না। ফ্রন্ট ইয়ারের ছোট লেকের পাশ ঘেঁষে গোল হয়ে বসে আছে কায় আর ওর চালাপালালা। ঢাকার দক্ষিণের সভাপতির পদ লাভ করার পর থেকেই ভারী ব্যস্ততার মধ্যে কায় সময় কাটায়। সত্যি বলতে এই বাড়িতে পুরো পুরুষদের রাজত্ব, কৃতিত্ব আর নাম ভেঙে কায়ের এত দুরাশা। সেই হিসাবে প্রমাণস্বরূপ এই বাড়িতে সুবিশাল বৈঠকখানাতে বসে রাজনীতির আসল। ও যে বাড়ির কুটুম সেটা বোঝাতে হবে না সবাইকে। আলোচনা তখন মাঝপথে। একের পর এক নিজের ব্যক্তিত্ব পেশ করছে দলের সদস্যরা। ঠিক সেই সময় বাগান বিলাসে ঘেরা বিশাল গেটটার ক্যাচ ক্যাচ আওয়াজ খুলে যেতেই সবার দৃষ্টি দিয়ে দেখলো সেদিকে। কার দিয়ে উবারের ভাড়া মিটিয়ে মাত্রই বাড়িতে প্রবেশ করেছে সানগ্লাস পরিহিত লম্বা মতন এক অচেনা সুদর্শন যুবক। তার প্রতিটি পদধ্বনিতে উপচে পড়া কৃতিত্ব আর অভিজাত্য। হাঁটার তলে তলে চওড়া কাঠটাও ক্রমশই দুলে উঠছে। মনে হচ্ছে কোনো ক্লাবের সুপারস্টার মাত্রই গুরুত্বপূর্ণ শট শেষ করে শুটিং সেট থেকে বেরিয়ে এসেছে। এখন মেনলি হাঁটার চলার পেছন থেকে কেউ দেখে নিষ্পব্ল হয়ে তাকিয়ে থাকতে বাধ্য। অচেনা কেউ এভাবে বাড়িতে হুট করে প্রবেশ করতে দেখে কাই সশরীরে এগিয়ে গিয়ে বলল, কে আপনি? কি চান? গেট আউট। কায়ের ইশারাতে কেউ একজন এগিয়ে এসে বিরক্ত কণ্ঠে বলল, পরিচয় না দিয়ে ভেতরে যাওয়া যাবে না। লোকটা এবার চওড়া হয়ে গিয়েছে আর জাঙ্কুকের পথ আটকে দাঁড়িয়েছে। বলেছি তো পরিচয় না দিয়ে ওদিকে যাওয়া যাবে না। লোকটা কথা বলতে বাকি, চোখের সানগ্লাস খুলে ওর গালে সপাটে চোর বসাতে বাকি রইল না জাঙ্কুকের। আক্রোশাত শক্ত জিম করা হাতের চপাটে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে শুকনো মাটিতে মুখ থুবড়ে পড়লো লোকটা। এদিকে জাঙ্কুক সানগ্লাস পড়তে পড়তে লোকটার দিকে তাকিয়ে আছে। এটাই আমার পরিচয়। বাড়ি বয়ে এসে নিজেদের লোকের উপর হঠাৎ আক্রমণ দেখে রেগে মেগে ক্ষিপ্ত গতিতে এগিয়ে এলো কাই। জাঙ্কুকের দিকে এগিয়ে আস্তে আস্তে গাঢ় গলায় বলল, আমার লোকের গায়ে হাত তুলিস কে তুই? আমাকে চিনিস? আমি হলাম সভা। কাই কথা পুরোপুরি শেষ করার আগেই ওর বাম গালে আছড়ে পড়লো তীব্র আঘাত। হঠাৎ থাপ্পড়ে তার সামলাতে না পেরে কাই নিজেও মুখ থুবড়ে পড়ে গেছে চৌচিত মাটিতে। নিজেদের নেতাকে এরকম বলিষ্ঠ থাপ্পড় খেয়ে মুখ থুবড়ে পড়ে যেতে দেখে ওর চালাপেলারা হকি স্টিক নিয়ে এগিয়ে আসতে গেলেও ভয়াতক ঢোক গিলে কয়েক কদম পিছিয়ে গেল। এদের কাণ্ডতে তকাত করে জাঙ্কুকের মাথায় রাগ উঠে গিয়েছে। পা রাখার সঙ্গে সঙ্গে নিজের বাড়িটাকে চিড়িয়াখানার মতোই অদ্ভুত লেগেছে ওর নিকট। মস্তিষ্কে দমে থাকা সুপ্ত রাগটুকু হুট করে চড়া হয়ে উঠলো। জাঙ্কুক কায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আজ এই সভাপতির তো একটা হ্যাস্ত করেই ছাড়বে ও। যেই ভাবা সেই কাজ। ছেলে পেলেদের হাত থেকে হকি স্টিক ছিনিয়ে নিয়ে ইচ্ছা মতো রাগ ঝাড়তে লাগলো কায়ের উপর। জাঙ্কুক যখন হকি স্টিকের শক্ত পড়ে ফাটিয়ে ফেলেছিল কায়ের শরীর, ঠিক তখনই চোখের সামনে হাজির হয় আনচান করতে থাকা চূর্ণ বিচূর্ণ এক জোড়া অসহায় চোখ, যা দেখে পুরোপুরি থমে যায় জাঙ্কুক। হাতের হকি স্টিকটা ছুঁড়ে ফেলে দেয় অনেক দূরে। তারপর স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে নিজেই আঘাতপ্রাপ্ত হয় অন্য একজনের আত্মাকে যন্ত্রণায় পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। আর জাঙ্কুক তাতে সফল হয়েছে। কষ্ট পেয়ে সদর দরজার সামনে হুমড়ি খেয়ে পড়ে চিৎকার করে কেঁদেছে।
মনে হচ্ছিল জাঙ্কুকের নয়, প্রতিটা আঘাতে হৃদয় করা হচ্ছে। শেষমেশ দ্বিতীয় গাড়িটা গেটে ঢুকতেই ঝামেলায় অবসান হলো। গাড়ি থেকে একে একে নেমে এলো জিহব, জিমিন, সুগা, ইউনো আর ক্যাটলিন। জাঙ্কুক ভারী পা ফেলে সদর দরজার কাছাকাছি আসতেই তে এগিয়ে এসে ওর ক্ষত স্থানের দিকে হাত বাড়িয়ে ঠোঁট উল্টে ফুপিয়ে কেঁদে উঠে বলল, কেন করলেন এরকমটা? আমাকে কাঁদাতে খুব ভালো লাগে, তাই না? জাঙ্কুক জবাব দেওয়া তো দূরেই থাক, বরং তে ছোঁয়ার আগেই ওর থেকে কয়েক কদম পিছিয়ে দাঁড়ালো। কি হয়েছে আপনার? আমাকে চিনতে পারছেন না? তে প্রশ্নের বিপরীতে জাঙ্কুক কোনরূপ জবাব দেওয়ার আগেই ওদের দিকে ইউনো এগিয়ে আস্তে আস্তে সমন্বয়ে হেসে বলল, আরে মিসেস এলুকেশি, আবার দেখা হলো আমাদের। দেখলে তো কেমন তোমার টানে চলে এলাম। কথায় কথায় ইউনো খেয়ালই করেনি জাঙ্কুক ওর দিকে তখন থেকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। যখন খেয়াল করলো তখন সঙ্গে সঙ্গে গলা খাদে নামিয়ে কাচুমাচু করে হেসে বলল, না মানে তোমার দেশের মানুষগুলো কি ভালো বাবা গো। আসতে না আসতেই সঙ্গে সঙ্গে মারামারি দিয়ে আপ্যায়ন করে নিল, তাই না জেকে? জাঙ্কুক একই ভাবে দাঁড়িয়ে আছে। ওদিকে জিমিন এগিয়ে এসে তেকে দেখা মাত্রই চমকে উঠে বলল, শরীরের একই হাল হয়েছে তোমার তে? খাওয়া দাওয়া করো না নাকি? এভাবে শুকিয়ে গেলে কেন? জিমিনের কথার মাথায় জাঙ্কুক সাবধানে আর চোখে একবার তের আগাগোড়া পরব করলো। ওদিকে তে কারোর কথায় কোনরূপ উত্তর না দিয়ে চোখ মুছতে মুছতে দৌড়ে অন্তর্মহলের দিকে চলে গেল। আরে এত দূর থেকে এলাম, একটুখানি ওয়েলকাম না করে এভাবে দাঁড় করিয়ে রেখে চলে গেল মেয়েটা। জিমিন এক পলক জাঙ্কুককে পরখ করলো, যে সেই কখন থেকে একই ভাবে তে যাওয়ার পানে চেয়ে আছে। আর কোনো দিক নজর নেই বললেই চলে। একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে জাঙ্কুকের থেকে দৃষ্টি সরিয়ে ইউনোর হাত ধরে জিমিন ভেতরে যেতে যেতে বলল, জামাই বউয়ের মান অভিমানের পালা চলছে এখন, চল ভেতরে যাই। এমনিতেও আমাদের ওয়েলকাম করার মতো কেউই নেই। হ্যাঁ তা তো থাকবেই না, বাড়ির মালিককে দেখতে হবে না? এক নম্বরের হিটলার। আলিশান মোহরের বসার ঘরে কয়েক ইঞ্চি গা দাবিয়ে দেওয়া নরম গতিতে বসে আছে সবাই। জাঙ্কুক সেই তখন থেকে পায়ের উপর পা তুলে দোলাচ্ছে। জিহব চারদিকে চোখ ঘুরিয়ে পুরো বাসা পর্যবেক্ষণ করলো। জাঙ্কুক ভাই শুধু শুধু টেনে হিস্ট্রে দেশে নিয়ে এলো, যার জন্য দেশে এলাম সেই তো নেই। আমার কয়েকটা আর্জেন্ট বাইক লাগবে জিহব। কোন ব্র্যান্ডের গুলো ইউজ করি তা তো জানোই। বাইরের গ্যারেজটা পরিষ্কার করার ব্যবস্থা করো। আর হ্যাঁ, আমার রুমে একটা গেমিং মনিটর পাঠিয়ে দিও মনে করে। ইউনো 300 ডিগ্রি আগেলে চারদিকে এক ঝলক তাকিয়ে বলল, ভাই এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? সবকিছুতেই কেমন অভিজাতের ছোঁয়া। রিয়েলি জেকে, ইটস অ্যামেজিং। ইওর ফ্যামিলি হ্যাজ ভেরি গুড টেস্ট। ওদের থেকে কিছুটা দূরে ডাইনিং এর কাছে দাঁড়িয়ে জিসু আর সানা হা করে ওদের কথাবার্তা শুনছে। এক পর্যায়ে সানা বলল, মা দেখো কি সুন্দর সুন্দর ছেলে, সব বিদেশি। ছেলে বাদ দে, ওই মেয়েটাকে দেখ কি সুন্দর। অমন একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। জিসুর মুখ থেকে কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে কি কথায় কথায় যেন সুগা এগিয়ে এসে জিমিনের ঠোঁটে একসাথে কয়েকটা চুমু খেলো। সবার সামনে সেই চুমুতে আবার পুরো দশটা সায় দিল জিমিন, যা দেখে জিসুর এই মুহূর্তে ভিমড়ি খাওয়ার উপক্রম। তিনি মেয়ের হাত দুটো ধরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে উঠে বলল, সানা রে আমাকে একটু ধর। এতক্ষণ চাপো সেভাবে খেয়াল না করলেও এখন নিজের শার্টের কলার নাড়াতে নাড়াতে সুগা জিসুর উদ্দেশ্য করে বলল, এই যে খালা এক গ্লাস পানি দিন তো। উফ, বাংলাদেশে অনেক গরম। ক্যাটলিন একটু ইতস্ত বোধ করে ভাঙা ভাঙা বাংলায় বলল, আমাকেও। ইয়ে মানে বাবারা, আমি আসলে এই বাড়ির খালা নই। বাকি কথা শেষ করার আগে জাঙ্কুক জিহবের উদ্দেশ্য করে বলল, বাড়ির কেয়ারটেকার মোগলের চাচাকে খবর দাও, আমার ফ্রেন্ডরা যতদিন আছে উনি যেন একজন ভালো বাঙালি রাঁধুনি রেখে দেয়। ওরা যেন বাঙালির এক্সট্রিট খাবার দাবার গুলো টেস্ট করতে পারে। আর হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ পসিবল এদেরকে বিদায় করো, আমার মহিলা সার্ভেন্ট পছন্দ নয়। জাঙ্কুকের কথায় অপমানে থমথমে হয়ে গেল জিসুর মুখ। সানা মুখ চুপসে ঠোঁট উল্টে বিড়বিড়িয়ে বলল, মা কি বলছে উনি? আমরা নাকি সার্ভেন্ট? চুপ কর, তোর ফুপি ফিরে এলে সবকিছু ঠিক হয়ে যাবে। জাঙ্কুক এতক্ষণে সোফা থেকে উঠে সামনের ক্যাবিনেটের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, এখানে আমার ফেভারিট কিছু শোপিস ছিল, কোথায় গেল সেগুলো? জিসু তৎক্ষণাৎ নালিশ করার মতো করে গলা উঁচিয়ে তের রুমের দিকে ইশারা করে বলল, ওই যে ওই মেয়েটা ভেঙেছে। শুধু এগুলো না, আরো অনেক কিছু ভেঙেছে। এইটুকু মেয়ে, সে কি তেজ? আমার বউ তেজ থাকা তো মাস্ট। জিহব শোনো, হ্যাঁ ভাই, আগের শোপিস গুলোর মতো সেম শোপিস অর্ডার করে দিও, এগুলো আমার অনেক ফেভারিট। আর হ্যাঁ, এক জোড়া অর্ডার করে দিও। বলা তো যায় না মহারানীর আবার কখন মুড সুইং হয়। জিহব হ্যাঁ সুযোগ মাথা নাড়িয়ে সবকিছু নোট করতে করতে বলল, ভাই এখন আসছি, অনেক দিন পর ফিরেছি, বাড়িতে সবাই অপেক্ষা করছে। এবার জাঙ্কুককে জিহবের কাঁধে আস্তে করে হাত রেখে বলল, বিলিভ মি, এখন ফিরে যাচ্ছ, তবে খুব শীঘ্রই সসম্মানে এই বাড়িতে পা রাখবে তুমি। জাঙ্কুকের কথায় স্নিগ্ধ হেসে দ্রুত পদধ্বনিতে জায়গা ত্যাগ করলো জিহব। বিকালের কালো মেঘ রাত হতে পরিণত হলো প্রচন্ড ঝড়ে। ঝড়ের বেগ চারদিকে প্রবল হাওয়া দিচ্ছে। বাড়িতে বিদ্যুৎ নেই, জেনারেটর চালিয়ে সকলে মিলে রাতের খাবার খেতে বসেছে ওরা। অনেক বছর পর এরকম বৈশাখী ঝড়ের মাঝে টিমটিমে আলোয় টেবিলে হাজার রকমের বাঙালি খাবার দেখে উৎকণ্ঠের সীমা নেই ওদের সবার। ঘি মাখানো ভাত, আমের চাট, কুচো চিংড়ি ভুনা, কাতল মাছের ঝোল, মাংস কষা, শিও পাতা, তরি ভর্তা, লাউয়ের পাতার বড়া, আর শেষ পাতে দই মিষ্টি। কত আমিষ করে না খাবারগুলো হাতে মেখে উপভোগ করছে ওরা। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে ওদের মাঝে চেয়ার টেনে বসলো জাঙ্কুক। ওর চোখ দুটো আইপ্যাডে নিবদ্ধ।
সেদিকে তাকিয়ে চেয়ার টেনে বসতে বসতে খেয়াল করলো যে ও তের পাশে এসে বসেছে। বিকেলের ঘটনার পর জিমিন থেকে বুঝিয়ে শুনিয়ে খাবার খেতে নিয়ে এসেছে। জিমিন ঠিক বড় আপার মতোই, তাই ওর কথা ফেলতে পারেনি তে। সহসায় চলে এসেছে ডাইনিং এ। চিকন কোমল হাতে প্লেটের মধ্যে কেউ ভাত তুলে দিচ্ছে। ব্যাপারটা দৃষ্টিগত হতেই আইপ্যাড থেকে চোখ সরালো জাঙ্কুক। দেখলো তে ওর পাশে বসে নিজের ছোট ছোট হাত দিয়ে পটুগিনীদের মতো করে ওর প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। লম্বা চুলের আড়াল থেকে তে ঢিলে হয়ে যাওয়া জামাটা স্পষ্ট জানান দিচ্ছে যে তে কতটা শুকিয়ে গিয়েছে। জাঙ্কুক সেদিকে এক ঝলক তাকিয়ে হুট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। জাঙ্কুকের কাণ্ডে তেও আচমকা লাফিয়ে উঠলো। ইউনো খেতে খেতে শুধায়, কি হয়েছে? জাঙ্কুক বেসিন থেকে হাত ধুয়ে উপরে যেতে যেতে বলল, নাথিং। আরে খাবি না? খিদে নেই। জাঙ্কুক এভাবে উপরে উঠে চলে যাওয়াতে তে অপমান বোধ করলো খুব। লোকটা শুধু শুধু ওর সাথে কেন এরকম রাগ দেখাচ্ছে কিছু তো মাথায় ঢুকছে না ওর। জাঙ্কুক কি এমন বলে শাস্তি দিচ্ছে ওকে? সবাই এই মুহূর্তে ওর থমথমে মুখের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা বোধগম্য হতেই হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে সিঁড়ি ভেঙে উপরে চলে যায় তে। ওরা দুজনেই চলে যাওয়ার পরপরই ইউনো বিরক্তিতে চিরবিরিয়ে ওঠে। তোর বন্ধু চাইছেটা কি সুগা? যার জন্য ইউএসএ বসে ড্রাগ ফাগ নিয়ে যা তা অবস্থা করে ফেলেছিল, আর এখন চোখের সামনে দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাচ্ছে। আশ্চর্য। জেকে নিজের অভিমানটা প্রকাশ করতে পারছে না, কারণ এসব ওর কাঁধে নেই, যার ফলস্বরূপ তের সাথে এরকম রুড বিহেভ করছে। আই থিংক সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। তেই ঠিক করে ফেলবে, কারণ এই পিচ্চি মেয়ে ছাড়া আর কারোরই ধার ধারে না এই ছেলে। জান, তুই তো দেখি জাতে মাতার তালে ঠিক আছিস। একবার রুমে চল, তারপর হচ্ছে। বাহিরে ঝড়ের তাণ্ডব ক্ষীণ হয়ে এসেছে। মেঘ ভেজা শীতল বাতাসে দুল দুলাচ্ছে চারপাশ। অন্ধকারে দৌড়ে দৌড়ে চিলেকোঠা অব্দি চলে এসেছে তে। বিদ্যুৎ নেই, তাই অন্ধকারটা একটু বেশি মনে হচ্ছে। তে যখন চিলেকোঠার ঘরে বসে হাঁটু ভেঙে বসে তাতে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো, তখনই নাকে এসে সুরসুরে দিল চেনা পরিচিত ম্যানলি স্যান্ডেলউড পারফিউমের সুঘ্রাণ। এই সুঘ্রাণটা তের বেশ পরিচিত। শুধু পরিচিত বললে ভুল হবে, একটা সময় এই সুঘ্রাণে মিলেমিশে একাকার হয়ে ওঠে ওর শরীর। প্রথম নারী সত্তা বিসর্জন হয়েছিল সেই সুঘ্রাণযুক্ত পুরুষের হাতেই, আর এখন সেই অন্ধকারে চিলেকোঠায় আবারও স্যান্ডেলউড পারফিউমের সুঘ্রাণে মাতাল হয়ে ফোপাতে ফোপাতে এদিক ওদিক চোখ বোলাতেই তে দেখতে পেল মানুষটাকে। অন্ধকারের মাঝে ট্রাউজারের পকেটে হাত গুজে নির্বিঘ্নে নিকোটিন এর ধোঁয়া উড়াচ্ছে জাঙ্কুক। জাঙ্কুককে দেখতে পেয়ে চট করে উঠে দাঁড়িয়ে তে শক্ত গলায় বলল, আমাকে এভাবে কষ্ট দেওয়ার জন্যই বুঝি 1000 মাইল দূর থেকে বাড়িতে বয়ে এসেছেন? জাঙ্কুক প্রথমে কোনো জবাব দিল না। ওর নীরবতায় তের মস্তিষ্কটা টকবগিয়ে উঠল। ও দু কদম এগিয়ে এসে ঝাঁঝালো কণ্ঠে বলল, কথা বলতে ইচ্ছা করছে না, তাই তো? জাঙ্কুক এখনো নিশ্চুপ। তে এবার পেছন থেকে জাঙ্কুকের টি শার্টটা খামচে টেনে ধরে চেঁচিয়ে বলল, এত যখন অপছন্দ করেন তাহলে ডিভোর্স দিয়ে দিলেই তো পারেন। শুধু শুধু কেন এভাবে নরক যন্ত্রণা দিচ্ছেন? জাঙ্কুক এবার সিগারেটটা পায়ে পিষে তের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলল, কলেজের সাহসটা খুব বেড়ে গিয়েছে দেখছি। এখনই ডিভোর্স চাওয়া শিখে গেছিস? ডিভোর্স শব্দটা উচ্চারণ করতে একবারও বুক কাঁপলো না তোর? এই কথার জন্য তোর কি হাল করব আমি, সেটা একবারও কল্পনা করেছিস? জাঙ্কুক শান্ত মসৃণ, অথচ প্রাণনার শিকার হুমকির ন্যায় ধারালো কথাগুলোতে ঢোক গিলে দু কদম পিছিয়ে যায় তে। পেছাতে পেছাতে নির্হারা ব্যথার পাখির ন্যায় আহত কণ্ঠে বলল, আপনাকে ভালোবাসা যে এতটা যন্ত্রণার তা আগে জানা ছিল না আমার। এতটুকুতেই হাঁপিয়ে উঠেছিস? সারা জীবন সাথে থাকবি কি করে তুই? এতদিন দূর থেকে পড়াতেন, আর এখন কাছে এসে পড়াচ্ছেন, কেন করছেন এমন? একটু ভালোবাসুন না, আমি আপনার একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য চাতক পাখির মতো ছটফট করছি, আপনি কি বুঝতে পারেন না? জাঙ্কুক এবার পায়ে পা এগিয়ে গিয়ে তের গা ঘেঁষে দাঁড়ালো। দাঙ্গা হয় তের চুলগুলো এলোমেলো হয়ে উঠেছে। খানিক বাদে বাদে উড়ে গিয়ে ঠাঁই নিচ্ছে জাঙ্কুকের চওড়া বুকে। তেকে অবাক করে দিয়ে জাঙ্কুক ওর চুলগুলো হাতের মুঠোনে চোখ বন্ধ করে তাতে নিঃশ্বাসের নাক ছোঁয়ালো। অতঃপর মুঠোপটি তের চুলের সুবাসে লম্বা করে নিঃশ্বাস নিল জাঙ্কুক। দুজনের নীরবতায় কিছুক্ষণ সেভাবেই অতিবাহিত হলো। পর মুহূর্তে শুকিয়ে যাওয়ার দরুন তের বেরিয়ে আসা গলার বোনগুলোর দিকে নজর পড়তেই শক্ত হলো জাঙ্কুকের চোয়াল। ও তৎক্ষণাৎ থেকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে গট গড়িয়ে নিচে চলে গেল। ইউ ডিজার্ভ ইট। কাক ডাকায় ভোরে ঘুম ভেঙেছে ইউনুর। সকাল সকাল ঘুম ভাঙার অভ্যাস না থাকলেও ইউএস এর আর বাংলাদেশের সময় তারতম্যের কারণে রাতে সেভাবে ঘুম হয়নি ওর। রাতে না ঘুম হলেও দুপুরের দিকে হয়তো দেখা যাবে ঘুমের জন্য চোখের পাতা খুলে রাখাই দাঁড় হয়ে পড়েছে। তাই ঘুমে তলিয়ে যাওয়ার আগে সকাল সকালই একটুখানি লেকের আশেপাশে হেঁটে বেড়াচ্ছে ইউনু। পেছনে অবশ্য ট্র্যাক স্যুট পরে জাঙ্কুক আর সুগাও বেরিয়েছে, তবে ওদেরকে পেছনে ফেলেই অনেকটা এগিয়ে এসেছে ইউনু। রাতের ঝড়ের তাণ্ডবে পুরো ব্যাকইয়ার্ড ভরে গিয়েছে কাঁচা আমে। মহলের চারপাশ থেকে সূক্ষ্ম হাতে সেই আমগুলো কুড়াচ্ছে বাড়ির কেয়ারটেকার
আফ্রিকার মুকলেস চাচা। সেখানটায় মোড়া পেতে বসে আছে জিমিন আর ক্যাটলিন। ক্যাটলিন ডিএসএলআর এর এক ক্লিকে কর্মরত মুকলেস চাচার ছবি ধারণ করতে ব্যস্ত। আর জিমিন একটা প্রশ্ন করায় মুকলেস চাচা হাত চালাতে চালাতে বেশ উৎসাহিত হয়ে উত্তর দিল জিমিনকে। ইউনো হাত দেখাতে গেটের কাছে চলে এসেছে। গেট খুলতে যাবে তার আগে কেউ একজন গেট খুলে হুড়মুড়িয়ে প্রবেশ করলো বাড়ির ভেতরে। হুট করে প্রবেশ করায় দুজন একে অপরকে ঠাই করতে পারেনি। অগতায় টাইম টেবিলে মিলে যাওয়ায় তার সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়লো ইউনোর কোলে। ইউনো সিনেমার হিরোদের মতোই দক্ষ হাতে ধরে ফেললো তাকে, ঠিক যেন বল নাচে সেই বিখ্যাত পোজ। তখনই বিষণ্ণ হয়ে বড় বড় হয়ে যাওয়া মার্বেলের মতো চোখ দুটোতে তাকিয়ে যেন কবি বনে গেল ইউনো। হুট করে সুর ধরে বলল, এই কাক ডাকা ভোরে পথ ভুলে আমার মনে অভ্যরণে এসে উষ্টা খেয়ে পড়ে গেলে কে তুমি অবলা নারী। ইউনোর কথার বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো লিসা। তড়িৎ গতিতে পাগল লোকটার কাছ থেকে নিজেকে সরিয়ে নিল। জামা কাপড় ঠিক করতে করতে বলল, কান খুলে শুনুন বদমাশ পুরুষ, আমি মোটেও অবলা নারী নই। আর না আমি পথ ভুলে কোথাও উষ্টা খেয়েছি, বরং আপনি এখানে খাম্বার মতো দাঁড়িয়েছিলেন। মহল্লায় নতুন মনে হচ্ছে তাই লিসাকে চেনেন না। ইফটিজিং করতে আসলে না আব্বাকে বলে এমন ক্যালানি খাওয়াবো যে সারা জীবনের জন্য এই মহল্লার ঠিকানা ভুলে যাবেন। গড়গড়িয়ে কথাগুলো শেষ করে একটা মুখ ঝাঁকড়ে দিয়ে চলে গেল লিসা। আশ্চর্য, বাঙালি মেয়ে এত সেনসিটিভ কেন? কি এমন বললাম? মেয়ে তো নয় যেন ধানি লঙ্কা। আব্বাজানের ভয় দেখায়, আজব। এতক্ষণে জাঙ্কুক আর সুগা এগিয়ে এসেছে গেটের কাছে। ইউনোকে এভাবে একা একা কথা বলতে দেখে সুগা কাঁধে হাত রেখে বলল, কিরে ঠিক আছিস? দোষ, মেয়েটাকে দেখেছিস? পুরো রাগিনী, জেকে তেতে আসক্ত, আর আমার জিমিন আছে, তাই আমাদের মেয়ে দেখে লাভ নেই দোষ। হ্যাঁ ঠিকই তো, তোমাদের তো বিয়ে বাসর সবই শেষ, আর আমি এখনো সিঙ্গেল। এবারও মিস্টেক, আমার বিয়ে হয়নি। আর জেকের বাসর আমি ওকে বিশ্বাস করি না দোষ, ও যা অধৈর্য। সুযোগ পেয়ে গাড়ির মধ্যে বাসর সেরে ফেলতে 2 মিনিট ভাববে না। ইউনোর কথায় জাঙ্কুক আচমকা বিস্ময় খেয়ে গেল। কাস্তে কাস্তে বলে উঠলো, আমাকে নিয়ে গবেষণা করা বন্ধ করবি তোরা? জাঙ্কুকের নাজেহাল অবস্থা দেখে সুগা আর ইউনো ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। তুই কি আসলে এই গাড়িতে? ওদের কথা বলার কোনো রূপ ফুসরত না দিয়ে হন হনিয়ে গেট থেকে বের হয়ে যায় জাঙ্কুক। জাঙ্কুক চলে যেতেই ইউনো আর সুগা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে বারবার। হাই, জেকে শালা সবকিছুতেই ফার্স্ট। জাঙ্কুক গেট ছাড়িয়ে বাইরে বের হতে দেখতে পেল একটা সাদা টয়টরে দাঁড়িয়ে জাঙ্কুক কুঞ্চের দিকে উকি চুকি দিচ্ছে বোকাম। একসাথে ইউনিভার্সিটিতে পড়ার সুবাদে প্রথম দেখাতেই চিনতে পারলো জাঙ্কুক। তাই সহসা এগিয়ে গিয়ে প্রশ্ন ছুড়ল, পার্ক বুকাম রাইট? বুকাম তড়িৎ গতিতে সোজা হয়ে দাঁড়িয়ে জাঙ্কুকের সামনে হাত বাড়িয়ে দিল। চিনতে পেরেছো তাহলে? জাঙ্কুক একটু ইতস্ত বোধ করে হাত মিলিয়ে বলল, তা আমার বাড়ির সামনে কি করছো? তোমার বোনের জন্য ওয়েট করছিলাম। ও তো বাংলা একাডেমিতে যায় প্রতিদিন, তাই ভাবলাম আমি যেহেতু এই করে দিয়ে যাচ্ছি ওকে নিয়েই যাই। আমার বোন মানে? আরে তে, তোমার বোন না? ওর কথার পেছনে ইউনো ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে উঠলো, গেল, এবার গেল। বোগাম একটু ঝুঁকে মাথা কাত করে বলে, কি গেল? বোগামের কথায় চোয়াল শক্ত হয়ে এসেছে জাঙ্কুকের। কোনো মতে হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেখে নিজেকে সংবরণ করে দাঁতে দাঁত চেপে বলল, তে আজকে যাবে না, শরীর ভালো নেই ওর, তুমি যেতে পারো। বোগাম আর কি বা করবে? হ্যাঁ সুযোগ মাথা নাড়িয়ে গাড়ি নিয়ে তৎক্ষণাৎ প্রস্থান করলো। বোগামের গাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে জাঙ্কুক কাউকে একটা কল দিয়ে বলল, জোকুকুজের সীমানা ছাড়ার আগেই সাদা টয়োটার গাড়ি বরাবর গুলি করে দাও, যাতে করে সারা জীবন আর এই বাড়ির সামনে দাঁড়ানোর সাহস না পায় এই গাড়ি। এতক্ষণ যাবৎ সবকিছু পেছনে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিল সুগা আর ইউনো। জাঙ্কুকের শেষ কথাগুলো শুনে ইউনো সুগার কানে গিয়ে ফিসফিসিয়ে বলল, দোষ, তোকে বলেছিলাম না সকাল থেকে বাম চোখটা কেমন লাফাচ্ছে, দেখলি তো? তোর নামে নারী নামক প্যারার এন্ট্রি ঘটেছে, ওই জন্য লাফিয়েছে, এখনকার ঘটনার জন্য নয়। তাই ভুলভাল যুক্তি প্রদান করা বন্ধ কর, নয়তো জেকে কে বলে তোর অন্য চোখ লাফানোর ব্যবস্থা করছি আমি। আরে কি করবি? বলবো তুই আবারও তের নাম মুখে নিয়েছিস। কথাটা শেষ হতেই কপট হাসিতে প্রসারিত হলো সুগার ঠোঁট। ওদিকে সুগার দিকে তাকিয়ে ইউনো কটমট করছে, শালা মীর জাফর। আজ আর কোনো ফর্মাল পোশাকে নাই, মেরুন টি শার্ট আর ব্ল্যাক ডেনিমে হাজির হয়েছে সে। কাঁধে ল্যাপটপের ব্যাগ। বাংলাদেশে আসার দরুন আমেরিকার হাওয়ার সাথে মিলে ড্রাই করা হালকা বাদামি চুলগুলো রুক্ষতা স্পষ্ট বিদ্যমান। চোখের চশমাটা আঙ্গুল দিয়ে ঠেলে দরজার বাইরে দাঁড়িয়ে নিচের পছন্দের স্টাইলিশ চুলগুলোতে হাত বোলাচ্ছে যে হোক। অতঃপর অপেক্ষারত হলো সদর দরজা খোলা। এই উক্ত বিকালে কিছুতেই জাঙ্কুক কুঞ্জে আসার ইচ্ছা ছিল না জিহুবের, কিন্তু জাঙ্কুকের জরুরি তলব না এসে উপায় কি? জাঙ্কুকের সিদ্ধান্তে এখন থেকে জেকে গ্রুপের বাংলাদেশের ব্রাঞ্চের নিয়মে বসবে সে। তাই কোম্পানির প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো নিয়ে এই ভর দুপুরে ছুটে এসেছে। জাঙ্কুক মালিক মানুষ, তাই চাইলে 1000 দিনের দায়িত্ব ফেলে রাখতে পারে, কিন্তু জিহুবের তো আর সেই সুযোগ নেই। পুরো কোম্পানির দায়িত্ব তার কাঁধে, বাংলাদেশ হোক কিংবা
বিদেশ, অফিসে তাকে নিয়ম মতোই করতে হয়। তার উপর জাঙ্কুকের ব্যক্তিগত একটা সাইডে পুরোপুরি জিহবের দেখভাল করতে হয়। সেই হিসেবে জিহব ভীষণ ব্যস্ত একজন মানুষ। নিজের হাজার রকম দায়িত্বের কথা চিন্তা করতে করতে আবারও ভিজা টিস্যুতে কপাল মুছলো জিহব। ঠিক তখনই ছনছন করে খুলে গেল সদর দরজা। নিজের ভাবনা থেকে বেরিয়ে জিহব সামনে তাকাতেই দেখলো কালো চুড়িদার পরিহিত সুজিকে। এই মুহূর্তে জিহবকে দেখে দুটো চোখ রসগোল্লার মতো করে দাঁড়িয়ে আছে সুজি। সুজি চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গে চোখ দুটো ছোট ছোট করে ফেললো জিহব। ধীর পায়ে সামনে এগোতে এগোতে ধারালো গলায় কথা শুনলো সে। তোমার নাকি বিয়ে হয়ে গিয়েছে কোন ভুড়িওয়ালা আরাধনের সাথে? খুব বড় লোক, পুরান ঢাকার নামকরা ব্যবসায়ী, তোমাকে অনেক ভালোবাসে। বাসর করাও শেষ, তাহলে এখানে কি করছো তুমি? জিহবের রক্তিম চোখের দিকে তাকিয়ে একটা শুষ্ণ ঢোক গিলে কয়েক কদম পিছিয়ে গেল সুজি। সুজির পদচারণ অনুসরণ করে জিহব এগোতে এগোতে পুনরায় বলল, কোথায় সেই গোপদারি সুদর্শন পুরুষ? আমিও তো দেখি আমার সুজিকে কে দিল এত সুখ। বিছানায় পারফরমেন্স কেমন ছিল সেটাও তো জানতে হয়। আমার জিনিসকে আমার আগেই উপভোগ করেছে। ভুড়িওয়ালা লাক আছে বলতে হয়। আমার অপরিচিতা যে ভুড়িতে এত শান্তি পায় তা জানলে এত কষ্ট করে জিম করে আর বডি বানাতাম না। রাগের চোটে ওনার মাথা কি তার ছিঁড়ে গিয়েছে? এক্ষুনি আইস ব্যাগ দিতে হবে। যেই ভাবা সেই কাজ। সুজি ছুটি গিয়ে ফ্রিজ থেকে আইস ব্যাগটা এনে জিহবের মাথার উপরে রেখে দিল। তারপরে ভোদর। সুজি ভয় চোটে গা ঢাকা দিয়ে যাচ্ছে ব্যাপারটা বুঝতে আসতেই সুজির পেছনে পেছনে শুট লাগালো জিহব। ওকে তাড়া করতে করতে চেঁচিয়ে বলল, সুজির বাচ্চা, তোমাকে আমি ছাড়বো না। আমাকে মিথ্যা বলার শাস্তি স্বরূপ মুখ সেলাই করে দেবো তোমার। তারপরে তোমাকে দেখিয়ে দেখিয়ে আন্টি মার্কা মহিলাদের সাথে ফ্লার্ট করব। তখন বুঝবে কেমন লাগে। ধান্দাবাজ মহিলা, দাঁড়াও বলছি। কিন্তু কে শুনে কার কথা? সুজি ছুটছে তো ছুটছে। একতলা পেরিয়ে দোতলার করিডর পেরিয়ে 3 তলায়, তারপর সোজা ছাদে। জিহব তো দমবার পাত্র নাই। এতগুলো মিথ্যা বলার শাস্তি আজকে সুজিকে দিতেই হবে। তাই তো ওর পিছনে ছুটতে ছুটতে ছাদে চলে এসেছে ও। দৌড়ে ছাদে শেষ মাথায় এসে আকস্মাৎ পা থেমে গেল সুজি। কোন রকম পাঁচিলে হাত দিয়ে নিজেকে সামলিয়ে ঘাড় ঘুরে পেছনের দিকে তাকালো। দেখলো ওর থেকে কয়েক সেন্টিমিটার দূরে হাঁটুতে ভর দিয়ে হাঁপাচ্ছে জিহব। কয়েক সেকেন্ড হাঁপিয়েছে। নিজে ঠিকঠাক করে সুজির দিকে তাকিয়ে রেগে গর্জে উঠে বলল, স্কুলে কি দৌড়ের কম্পিটিশন করতে নাকি? বাপরে বাপ! আপনি কেন তাড়া করছেন আমায়? এই জন্যই তো দৌড়ালাম। শাস্তি দেবো বলে তোমার সাহস কি করে হয় আমাকে এতগুলো মিথ্যা বলার? তোমার কি মনে হয় তুমি বলেছো আর আমি তোমার সব কথা বিশ্বাস করে বসে আছি? স্টুপিড মেয়ে। সবসময় প্রতিশ্রুতি দিয়েছি, কথায় প্রাধান্য দিয়েছি, তাই বলে যা খুশি তাই বলবে? আমার ইমোশন নিয়ে খেলবে স্টিল আপ। সুজির কাজ জাগিয়ে চেঁচিয়ে উঠলো জিহব। জিহব প্রচন্ড রেগে আছে। চোখ দেখে মনে হচ্ছে এক্ষুনি সুজিকে ভৎস করে দেবে। ভদ্র সম্ভব ঠান্ডা মেজাজের লোকটা। তার উপর মিথ্যা কথা বলার দরুন সুজিকে দোষারোপ করছে বারবার। তাই একই মুহূর্তে ভয়ে কোকড়ে গিয়ে চোখে জল ফেলতে লাগলো সুজি। জিহব কান্নারত সুজির দিকে তাকিয়ে আবারও ফোঁসফাস করতে করতে বলল, তোমাকে আমি ম্যাচিওর ভাবতাম সুজি। সবসময় বিশ্বাস ছিল তুমি সবকিছু ম্যাচুরিটি দিয়ে হ্যান্ডেল করবে, আর আমাদের সম্পর্কটাও। কিন্তু না, একটুখানি সমাজের টানা পড়ে তুমি আমাকে জাস্ট 1 to 1 দূরে সরিয়ে দিলে। ইনিয়ে বিনিয়ে নিজের মিথ্যা বিয়ে কাহিনী শোনালে, তারপর বলে আমাকে ভুলে যাও। হাউ সিল্লি! এটাকে কি বাংলা সিনেমা পেয়েছো? আসলে পরিস্থিতিতে। ফাক ইউর পরিস্থিতি। ভালো কিভাবে বাঁচতে হয় নিজের বোনকে দেখে শেখো। জাঙ্কুক ভাই এসেছে, ওর সাথে কথা বলা তো দূরে থাক, অভিমানে ফিরেও তাকাচ্ছে না তের দিকে। তবু চুপচাপ সহ্য করছে মেয়েটা। কেন জানো? কারণ ও সত্যিকারে ভালোবেসেছে। সত্যিকারে ভালোবাসার পরিস্থিতিতে দোহাই দেওয়ার একটা অজুহাত মাত্র। ভালোবাসা যতটা সুখে ঠিক ততটাই যন্ত্রণার। তাই মাত্রা অতিরিক্ত সুখ আর মাত্রা অতিরিক্ত যন্ত্রণা দুটোকেই সয়ে নিতে পারলে তবেই তুমি সত্যিকারে ভালোবেসেছো। কিন্তু আফসোস, তুমি এসবের কিছুই জানো না, কিছুই বোঝো না। শুধু একটু আবেগের বসে বলেছো সারা জীবন আমার সাথে থাকবে। আরে একসাথে থাকাটা কি এতই সহজ? ফাক ইউর ম্যাচুরিটি। রেগে মেগে কথা শেষ করে হনহনিয়ে পিছু হাঁটে জিহব। সঙ্গে সঙ্গে পেছন থেকে ছুটে এসে ওকে শক্ত করে জাপড়ে ধরলো সুজি। সুজির কান্নারত তীব্র শরীরের ঝাঁকুনি পুরোপুরি অনুভব করতে পারলো জিহব। বৈশাখী বিকালে উত্তাপের মাঝেও তৎক্ষণাৎ এরকম নরম ভেজা অনুভূতি ছেয়ে গেল ওর হৃদয় মনে। এভাবে কিছুটা সময় অতিবাহিত হলো। দু চোখ খিচে নিজেকে সংবরণ করে নিজেকে সামলিয়ে নিয়ে কিছুটা নরম সুরে বলে, সরি সুজি, মাথা ঠিক ছিল না, তাই তোমাকে একটু বেশি বকা দিয়ে ফেলেছি। কেঁদো না। আমি সরি, খুব সরি। কোনো কিছু ভাবনা চিন্তা না করে, আপনার সাথে নিজের সমস্যা শেয়ার না করে, এভাবে কতগুলো মিথ্যা কথা বলে আপনাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অজুহাত তৈরি করে আমি মোটেও ঠিক করিনি। আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? শুধু একবার প্লিজ। যেহেতু তুমি আমার কাছে অপরাধী নও, সেখানে ক্ষমা করার প্রশ্ন আসছে কোথা থেকে অপরাজিতা? সুজি এবার চোখ তুলে তাকালো জিহবের প্রাণে। বোঝার চেষ্টা করলো ওর কথার সারমর্ম। জিহব ঘুরে দাঁড়িয়ে সুজির চোখের পানি মুছে দিয়ে বলল, ক্যান ইউ ফিল ইট ডিয়ার? কি ফিল করব?
মাই লাভ, মাই ফল ইন লাভ উইথ মি। জিহবের কথায় সুজি লজ্জায় মিশে যায়। তৎক্ষণাৎ সে সঙ্গে সঙ্গে মাথাটা নুয়ে ফেললো। জিহব তার চিবুক হাতে মাথাটা একটু তুলে বলল, আর যদি কখনো কিছু লুকিয়েছো তাহলে সত্যি সত্যি তোমাকে আর ক্ষমা করব না আমি। সুজি হেঁচকে তুলতে তুলতে না সুযোগ মাথা নাড়ালো। জিহবকে দু হাতে বাহু ধরে আঁকড়ে ধরে। আমি তোমাকে হৃদয়ের গোপন থেকে গোপনীয় কথাটা জানাতে চাই সুজি। হতে চাই তোমার সুখের সন্ধি আর দুঃখের পিছুটান। আমায় নেড়ে তুমি সর্বক্ষণ ভালোবাসার অমূল্য। আলিশান মহলের সবচেয়ে সুদর্শন, আকর্ষণীয় আর বড় ঘরটাতে থাকে মিসেস আইয়ু, যেটা মূলত জাংকুকের বাবা জিয়ন গংহিওর ঘর ছিল। স্বামী সূত্রে সেই ঘরের উত্তরাধিকারী এখন তিনি। আপাতত ওই ঘরের কোনায় যে দামি মখমলের ডিভানগুলো রয়েছে তাতেই মুখোমুখি হয়ে বসে আছে মিসেস আইয়ু আর জিয়ন জাংকুক। জাংকুক সেই তখন থেকে বসে বসে পায়ের উপর পা রেখে দুলাচ্ছে। দু আঙ্গুল দিয়ে বারবার ঘষে যাচ্ছে নিচের কপাল। মূর্তিমান জাংকুকের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে মিসেস আইয়ু। জাংকুক দেশে আসার পর এটা তাদের প্রথম দেখা সাক্ষাৎ। জাংকুক কি বলতে এসেছে কিংবা কি বলবে সেসবের জন্য খুব বেশি অপেক্ষা না করে নিজে গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ল, এই ঘরে কেন এসেছো? কি চাই? কি চাই সেটা আপনিও খুব ভালো করেই জানেন। তাহলে কেন করলেন এটা? কোন সাহসে থেকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে এলেন? এছাড়া পুরো দুনিয়াতে এখন আমার কেউ নেই, আপনি সেটাও ভালোভাবেই জানতেন। তবু আমাকে দ্বিতীয়বারের মতো একা কিন্তু যন্ত্রণায় ভোগালেন কেন? আনসার মি। ভদ্রভাবে কথা বলো, আমি তোমার গুরুজন হই। জাংকুক এক পা অন্য পায়ের উপর তুলে ডিভানে গা ছড়িয়ে বলল, হ্যাঁ তা হোক বটে, শাশুড়ি মা বলে কথা। আমি কারোর শাশুড়ি নই। আপনি মানেন বা না মানেন তে আমার। আপনি ভালো করেই জানতেন ইউএস টু বাংলাদেশ কেন। পৃথিবীর মধ্যে যে কোনো গর্তে গিয়ে লুকালেও থেকে আমি ঠিক খুঁজে বের করতাম। শুধু শুধু টাইম ওয়েস্ট করালেন কেন? জাংকুকের কথায় মিসেস আইয়ু একটু থমথমিয়ে তাকিয়ে রইল। তবে তিনিও দমে যাওয়ার পাতি নন। যথেষ্ট সুকৌশলীয় মহিলা তিনি। তাই এবার চোয়াল শক্ত করে জাংকুকের চোখে চোখ রেখে বলল, আমি যা করেছি তোমার আর তের মান সম্মান বাঁচানোর জন্যই করেছি। একবারও ভেবে দেখেছো এই বাড়ির একমাত্র ছোট সাহেব তার সৎ বোনকে বিয়ে করেছে? এই কথা জানাজানি হলে তোমাদের পরিবারের এত বছরের ইতিহাস, নামধাম, অভিজাত্য কোথায় গিয়ে দাঁড়াবে? সমাজের মানুষ তোমার চরিত্রেই আঙ্গুল তুলবে, সেই সাথে আমার ওইটুকু মেয়ের দিকেও। মিসেস আইয়ুর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সামনে টি টেবিলে 5 মেরে গর্জে উঠে জাংকুক বলল, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস ফাকিং সমাজ। আমার আত্মা যাকে চেয়েছে আমি তাকেই বিয়ে করেছি, তাকেই ভালোবেসেছি আর তার সাথেই বেড শেয়ার করেছি। দেখি কোন সমাজের সাহস আছে আমার থেকে কটাক্ষ করার। যে সমাজ থেকে কিংবা আমার ফিলিংস এর দিকে আঙ্গুল তুলবে সেই সমাজের নিয়ম ভেঙে দিব আমি। তাতে যদি আমি জীবন জাগুক শেষও হয়ে যাই তবে তাই হবে। তবু থেকে আমি এই জন্মে ছাড়ছি না। মিসেস আইয়ুর মুখের উপর এক নাগাদ কথাগুলো ছুঁড়ে মেরে গড়গড়িয়ে বের হয়ে যায় জাংকুক। যাওয়ার আগে পিছু ডেকে নির্লিপ্ত কণ্ঠে মিসেস আইয়ু বলে, যেদিন সন্তানের বাবা হবে সেদিন ঠিক বুঝবে আমি কেন এত সব করেছি। জাংকুক না ঘুরে দাঁড়িয়ে বলল, আমার আর আপনার মেয়ের ডিএনএ যাই হোক দুশ্চরিত্রের অধিকারী হবে না। অ্যাজ এ পয়েন্ট দ্যাটস এনাফ ফর মি। পরক্ষণে কি ভেবে যেন জাংকুক ঘুরে দাঁড়িয়ে বলে, আর হ্যাঁ, সুজি আর জেহবের বিয়ের আগ পর্যন্ত আপনার ভাইয়ের পরিবার কিছুতেই যেন জাংকুক কুঞ্জ ত্যাগ না করে। পুরো বিয়ের অকেশন তারা আমাদের স্পেশাল গেস্ট। জাংকুক যখন কথাগুলো বলছিল তখন ওর ঠোঁট ভেঙে বেরিয়ে আসলো সামান্য রহস্যময় কুঞ্চিত হাসি। জাংকুক স্থান ত্যাগ করে চলে যেতেই তীর ছোড়ার মতো কটমটিয়ে মিসেস আইয়ু বলল, কিয়ারা রোজিয়ন যে কি খেয়ে এই দেশটা ছেলেকে জন্ম দিয়েছিল কে জানে। এ নিশ্চিত ব্রিটিশের বংশভুক্ত। জাংকুকের উপর রাগ ঝাড়তে গিয়ে একটা কথা মিস করে গিয়েছে মিসেস আইয়ু। মাত্র সেই কথাটাই মস্তিষ্কে বিট করতে তিনি অস্পষ্ট সুরে আবার বলে, সুজি আর জেহবের বিয়ে মানে? কি বললো এটা তোর ছেলে? আমার মেয়েগুলো কি ওর খেলনার পুতুল নাকি? না না, এক্ষুনি ওর এসব কৌশল পরিকল্পনা বন্ধ করতে হবে। কথাটা বলেই মিসেস আইয়ু রেগে মেগে ডিভান ছাড়লেন। তারপরে দ্রুত পায়ে জাংকুককে অনুসরণ করে। করিডোরের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত জাংকুক কোথাও নেই। অকথায় হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি। মিসেস আইয়ু যেখানে দাঁড়িয়েছিলেন তার পাশে সিঁড়ি ঘরে ওঠার রাস্তা। ঠিক সেখান থেকে কিছু অযাচিত আওয়াজ কর্ণকুহরে পৌঁছালো। তৎক্ষণাৎ তড়িৎ গতিতে চোখ ঘুরালো তিনি। মরচে যাওয়া আবছা আলোতে দেখলো অন্ধকারে সিঁড়িতে বসে বসে ফোবাচ্ছে সুজি। পাশে বসে আছে জেহব। সুজি কাছে দেখে বরাবরই ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে জেহব। সুজির মাথায় হাত বুলাতে বুলাতে আদরে গলায় বলল, এত কাঁদে কেউ? মাথা ব্যথা করবে তো জান। আর বকবো না, সরি তো। এই দেখো কানে ধরছি, ঘাট হয়েছে আমার সুজি ময়না পাখি, আর কেতো না প্লিজ। পরক্ষণে আবার নিজের বলিষ্ঠ হাতে পিঠ দিয়ে সুজির দু চোখ মুছে দেয় জেহব। মিসেস আইয়ু খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সুজি আর জেহবের দৃষ্টিগত হওয়ার আগে দ্রুত চলে এলেন সেখান থেকে। একজন বিটিএস আর্মির কাছে বিটিএস এর একটা ছবি, একটা লম্ব কার্ড কিংবা ছোট্ট একটা স্টিকার কখনো কখনো হয়ে ওঠে অনেক বড় স্মৃতি। সেই ভালোবাসা আর স্মৃতিগুলোকে আরেকটু কাছে রাখতেই আমাদের কিউ জেজে ক্রিয়েশনে রয়েছে বিটিএস এর নানা ধরনের কালেকশন। লম্ব কার্ড, স্টিকার, নোটবুক, পেন, গিফট আইটেম আরো অনেক কিছু। শুধু তাই নয়, আমাদের পেজ থেকে পেয়ে যাচ্ছ কাস্টমাইজ প্রোডাক্টের ফ্যাসিলিটি, যেখানে তোমাদের পছন্দ মতো ছবি দিয়ে
কাস্টমাইজ করে জিনিস নিতে পারবে। তাই আর দেরি নয়, স্মৃতিগুলো নিজের করে নিতে এক্ষুনি চলে আসুন কিউব জেজে ক্রিয়েশনে এবং পারচেজ করতে পারবেন আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো। অর্ডার করতে কমেন্ট বক্স চেক করুন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করুন। আল্লাহ হাফেজ। বাইরে পূর্ণিমা রাতের আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে। চাঁদের আলোতে ভেসে যাচ্ছে জঙ্গকুজের সুবিশাল মহল। সানার কথাতে মাত্রই রুম থেকে বেরিয়েছে তে। মা নাকি ওকে ডেকে পাঠিয়েছে। গত 2 দিনে মামির উপদ্রব কমেছে খানিকটা। সে আপাতত কাইকে নিয়ে হসপিটালে যাত্রা যাপন করছে। তাই সানা মামির মতো এত ভেজাল করে না। তাই সানাকে খুব বেশি বিরক্ত লাগে না তের কাছে। ওই জন্যই তো সানার কথা মতোই সহসায় রওনা হলো মায়ের ঘরের দিকে। কিছু দূর যেতেই করিডোরের মাঝপথে আটকে গেল তের পা। দেখলো অন্য পথ দিয়ে সুজিও বের হয়ে এসেছে। সুজিকে শুকনো মুখে এগিয়ে আসতে দেখে তে তাড়াহুড়ো করে ওর কাছে গিয়ে বলে, কি কিছু হয়েছে আপা? মা হঠাৎ করে ডেকে পাঠালো যে? জানি না, আমাকেও ডেকে পাঠিয়েছে। সত্যি করে বলতে জাকুব ভাইয়ের সাথে কিছু করিসনি তো? আপা, উনি এসেছে থেকে আমার মুখের দিকে অব্দি ভালো করে তাকাচ্ছে না। কথা তো দূরেই থাক, ভাগ্যিস মামি নেই, থাকলে এটাকে তিল থেকে তাল বানিয়ে 1000টা অপবাদ জুড়ে দিত। হতেও তো পারে মামির কথাই ঠিক, জীবন জাগং এখন আমাকে আর ভালোবাসে না। এখন তো আর আমি আগের মতো গোলগাল নেই, শুকিয়ে গিয়েছি অনেকটা। তাই হয়তো আমার সৌন্দর্যে উনি আর আকর্ষিত হচ্ছেন না, ভালো লাগছে না আমাকে আর। ভাবনার মাঝপথেই সুজি আচমকাই ধাক্কা দিল থেকে। সঙ্গে সঙ্গে তের ভ্রম কেটে গেল। এখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে চল। আর হ্যাঁ, কিছু কটা কথা শোনার জন্য মানসিকভাবে প্রস্তুতি হয়ে থাক। মা তো একটুই বলবে, ওসব মনে রাখার দরকার নেই, কেমন? তে সুজির কথায় মাথা না দিয়ে সায় জানিয়ে সুজির আঁচল ধরে পেছনে পেছনে এগোতে লাগলো। মা, আসবো? মিসেস আইয়ুব বইটা রেখে ঘুরে তাকালেন। পাওয়ারিক চশমায় স্পষ্ট দেখতে পেল ফুটন্ত কলির মতো তার 2 মেয়েকে। একজন পরনে লাল চটচটে চুড়িদার, আরেকজনের পরনে কালো। আমেরিকা থেকে আসার পরে দিনগুলো কেমন বিষণ্ণ। মলিন মুখোশে ঢাকা পড়ে থাকতো স্নিগ্ধ চেহারাটায়। এখন এই মুহূর্তে তার উপস্থিতি নেই বললেই চলে। যদিও তেকে কাহিল দেখাচ্ছে, তবুও কোথাও একটা লাবণ্যর আভা ফুটে উঠেছে ছোট্ট মুখটায়। মেয়েদের এক নজর পরখ করে মিসেস আইয়ুব বইয়ের পাতা উল্টাতে উল্টাতে গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ এসো। কি হয়েছে মা? শরীর খারাপ লাগছে তোমার? আমি ঠিক আছি, তুমি ঠিক আছো তো? মায়ের কথা রহস্য ছেদ করার ক্ষমতা নেই সুজির। অগতাই শুকনো ঢোক গেল। ঠিকই তো আছি মা। জিহবের পরিবারের সাথে কথা বলা হয়েছে, ওরা কালকে সন্ধ্যায় আসবে। 2 বোন সেজে গুজে রেডি হয়ে থেকো। আমি তো আর জীবন জাগুক না যে পরিবার সম্মান এসবের বাইরে গিয়ে যা ইচ্ছা তাই করব। যা হবে 2 পরিবারের সম্মতিতেই হবে এবং সকল রিচুয়াল মেনেই হবে। মিসেস আয়ুর কথায় তের মুখ চুপসে গেল। আনন্দে পুলকিত হয়ে উঠল সুজির হৃদয়টা। সকল আশা ভরসা বিন্যাস দেওয়ার পরে এ যেন মেঘনা চাইতে জল। ও পারছে না খুশিতে চিৎকার দিয়ে লাফিয়ে উঠতে, কারণ সেটা ওর ধাঁচে নেই। তাই চুপচাপ মায়ের কথায় মাথা কাত করতে সম্মান জানালো। এবার যেতে পারো। মিসেস আয়ু যাওয়ার অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে 2 বোন বাইরের দিকে যাওয়ার জন্য অবগত হয়। তখনই পুনরায় তেকে ডেকে ওঠেন উনি। মায়ের ডাকে তে পিছনে তাকালো। একটা ভারী নিঃশ্বাস ছেড়ে মিসেস আয়ু বলে, তোমার স্বামীকে বলবে, তাই এসব অতিথিয়তা পালন করতেই হয়। সে যাতে যথাসময়ে মেহমানদের সামনে উপস্থিত থাকে। আমরা সামাজিক জীব তো, খেয়াল রাখতে হয় অতিথিদের সর্বোচ্চ আপ্যায়নের। তাই কালকের দিনটা অন্তত একটু ভদ্র সভ্য হয়ে যেন নিচে নামে। কেন জানো মায়ের তিক্ত কথাগুলো আজকে বেশ মনে ধরল তের। ইচ্ছা তো করছে উড়ন্ত পাখির ন্যায় উড়তে উড়তে ডানা ঝাপটাতে। এই মুহূর্তে জাগুক আর ওর সম্পর্কটা ওর মা মুখ দিয়ে উচ্চারণ করলো। তার মানে কি একটু একটু করে সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে মায়ের কাছে? এই যে খুশি আর কি হতে পারে। আজ অনেকগুলো দিন পর হয়তো তে একটু ঘুমাতে পারবে, যাকে বলে সত্যিকারের ঘুম। ওদিকে ঘুম নেই সুজির চোখে। কি বললো মা এটা? এত তাড়াতাড়ি কি মনে করে সবকিছু মেনে নিল মা? এটা কি আসলে সত্যি নাকি স্বপ্ন? ঘুম ভেঙে গেলে যদি সব মিথ্যা হয়ে যায় তখন? অযাচিত ভয়ে সত্যি যাচাই করার জন্য নিজের শরীরে নিজে চিমটি কাটলো সুজি। ব্যথা পেল, তার মানে সবই সত্যি, সবই ঠিক আছে, কোনো কিছু স্বপ্ন কিংবা ভ্রম নয়। কিন্তু কাই ভাই আর মামি জানলে কি অশান্তিটাই না করবে। কে জানে মা না আবার কথা দিয়ে পিষ্ট করে ফেলে, তখন তো আমারই কষ্ট হবে। হে উপরওয়ালা, যা হওয়ার তার সাথে ভালোই ভালোই হয়, নয়তো মায়ের কষ্ট আমি দেখতে পারবো না, কিছুতেই না। নিশ্চুতি, নিস্তব্ধ, শুনশান তর্ষার জন্য রাত। তে গভীর ঘুমে তলিয়ে আছে। দক্ষিণের জানালাটা হাট করে খোলা, সেখান থেকে বুড়িগঙ্গা পাড়ের শাসা বাতাস ধেয়ে আসছে। আদতে লঞ্চের হুইসেল বাজছে। লঞ্চের তীক্ষ্ণ আওয়াজে ঘুমের খুব অসুবিধা না হলেও সিগারেটের পোড়া উৎকট গন্ধে দম বন্ধ হয়ে আছে ঘুমান্ত তের। মনে হচ্ছে কেউ নাকের কাছেই সিগারেট ধরিয়েছে। যেই সেই সিগারেট না, বিদেশি ব্র্যান্ডের কোন এক সিগারেট, যার দরুন গন্ধটাও তীক্ষ্ণ। ঘুমের মাঝে কেমন মস্তিষ্কে গিয়ে লাগলো। বাইরের হিমেল হাওয়াও সেই গন্ধ দূর করতে পারছে না। কিছুক্ষণ ঘুমের তালে হাঁসফাঁস করে শ্বাস নিতে না পেরে অবশেষে লাফিয়ে উঠলো তে। বাইরে চাঁদের আলোতে আলোকিত ঘর, সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। পুরো রুমে কেউ নেই, অথচ সিগারেটের গন্ধটা এখনো বর্তমান। নিজের মনের ভয় আর সন্দেহ কাটাতে উঠে গিয়ে বৈদ্যুতিক লাইট জ্বালালো তে। রুমের মধ্যে ফটফটে আলোর রোশনি ছড়িয়ে পড়তেই দৃষ্টিগত হলো মিশিয়ে যাওয়া ধোঁয়ার কুণ্ডলী। দেখে মনে হচ্ছে এখানে একটু আগে কেউ ছিল, কিন্তু কে?
এত রাতে নিজের ঘুম বিসর্জন দিয়ে কে আসতে পারে তে রুমে ভেবে পেল না তে। তবে ভাবনায় ঘনীভূত হওয়ার আগেই চোখের পাতা ভার হয়ে এলো ঘুমে। তে আর দাঁড়িয়ে থাকতে পারলো না, তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে গা এলিয়ে দিল বিছানায়। ঘুমে তলিয়ে যেতে যেতে ভাবলো, যে থাকার থাকুক, জীবন জাগক বাড়িতেই আছে, কেউ আমার কিছু করতে পারবে না। আফটার অল হি ইজ মাই সুপার হিরো। আজ আর একাডেমিতে যাওয়া হলো না তের। সন্ধ্যায় মেহমান আসবে, তার উপর এখন জাঙ্কুকের বন্ধুরাও আছে, তাই বাড়িতেই অনেক কাজ। সকাল সকালে টেলিফোনে লিসাকে জানিয়ে দিয়েছে তে, বলেছে সন্ধ্যাবেলায় যাতে শাড়ি টাড়ি পরে যেন লিসা চলে আসে, তাহলে একসাথে সেলফি তোলা যাবে। লিসা খুব উৎসুক হয়ে সাহায্য জানিয়েছে তের কথায়। অবশেষে সুজি আপার বিয়ে হতে যাচ্ছে, ওদের খুশি সীমা নেই। লিসার সাথে কথা শেষ করে তে খাবার টেবিলে আসলে মিসেস আইয়ু বলে তাকে বলা হয়েছে। তাকে বলতে জাঙ্কুককে বোঝাচ্ছে। ব্যাপারটা মাথায় আসতে তে দৌড়ে সিঁড়ি ভেঙে উপরে চলে যেতে যেতে বলল, এক্ষুনি বলে আসছি মা, তাড়াহুড়োতে ভুলে গিয়েছিলাম। তে যখন উকি চুকি দিয়ে জাঙ্কুকের রুমে প্রবেশ করলো, তখন সেই 8 বছরের আগের মতো অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল এই বুঝি উঠে এসে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেবে জাঙ্কুক, অথবা দাঁত খিচে বলবে আমার রুমে কি চাই, অথবা হিতে বিপরীত হতে পারে। না, এটাও হতে পারে। এখানে বস, তোকে দেখবো। মনের মাঝে বাসা বাঁধা তৎক্ষণাৎ যমরাজ যে এখানে হৃদয়ের পিতরাজি হয়ে যাবে কে জানে। অতীতের কথা মনে করে ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে রুমের মাঝে এগিয়ে গেল তে। বেলা প্রায় 11টার কাছাকাছি, অথচ এখনো উদম শরীরে উপর হয়ে ঘুমাচ্ছে জাঙ্কুক। কোমর অব্দি টানা কমফোর্টটা ছাড়িয়ে পুরুষালী বাহু, ফর্সা পিঠের ইতিউতি রাজত্ব, নেড়ে বসা কুচকুচে কালো তিল সবকিছুতেই দৃশ্যমান তের চোখে। সেদিকে তাকিয়ে যে ঘোর লেগে আসছে, জাগ্রত হয় অবাধ্য নারী সত্তা। তাই বেশিক্ষণ না তাকিয়ে তাড়াহুড়ো করে চোখ নামিয়েছে। অন্যদিকে তাকিয়ে রিন রিন আওয়াজে ডাকলো তে, শুনছেন? কথা ছিল, কাজের কথা। অথচ জাঙ্কুকের কোনো হেলদোল নেই। একইভাবে ডাকলো বেশ কয়েকবার। আমি জানি সজাগ থাকলেও সাড়া দিবেন না আপনি, আমারই ভুল, আগ বাড়িয়ে ডাকতে এসেছি। তে যখন বিরক্ত হয়ে গাল ফুলিয়ে চলে যাচ্ছিল, তখনই আওয়াজ ভেসে এলো জাঙ্কুকের। চোখ ভর্তি ঘুম আর মাথা ভর্তি শুধু তুই। জাঙ্কুকের কণ্ঠে তে তড়িৎ গতিতে এগিয়ে এসে শুধায়, কি বললেন? জাঙ্কুক এবার ঘুরে শুলো। বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে চেক করতে করতে বলো, নাথিং, কি বলতে এসেছিস সেটা বল। আজ জিহব ভাইয়াদের বাড়ি থেকে মেহমান আসবে, মা বলেছে আপনাকে উপস্থিত থাকতে। রাতে ঘুমাতে পারিনি, পার্টি অফিসের পুনর্মিলনের ঘুমের জন্য ক্যান্সেল করেছি। সারাদিন ঘুমাবো, সন্ধ্যায় ডেকে দিস, ঘুম হলে চলে আসবো। বাড়ির জামাইদের এভাবে থাকতে হয় না, আর আপনি তো বাড়ির ছোট জামাই। ওহ, তাই বুঝি জাঙ্কুক কুঞ্জের জামাই আমি? আগে তো জানা ছিল না। কথায় কথায় জাঙ্কুক খেয়াল করলো তে সেই কখন থেকে মুখ ঘুরিয়ে কথা বলছে। কাহিনীটা ধরতে না পেরে জাঙ্কুক ভুরু কুচকে জিজ্ঞেস করলো, আমি তোর শ্বশুর না ভাসুর? এভাবে অন্যদিকে তাকিয়ে কথা বলছিস কেন? উফ, দয়া করে কিছু পড়ুন। এমন ভাব করছিস যেন এর আগে তুই আমাকে আনড্রেসে দেখিসনি। আমি তো প্যান্ট। থাক, আর বলতে হবে না। কানে হাত দিয়ে চেঁচিয়ে উঠলো তে। তৎক্ষণাৎ রুম ত্যাগ করতে করতে কটমটিয়ে বলল, নির্লজ্জ বেহায়ালো, এই রুমে এসে আমার ঘাট হয়েছে। সন্ধ্যা হতেই হাজাকের আলোতে সেজে উঠেছে চারদিকটা। চারদিকে উৎসব মুখ পরিবেশ। মূলত জাঙ্কুকের বন্ধুরাই মাতিয়ে রেখেছে সবকিছু। ইউনো আজকের ফটোগ্রাফার এদিক ওদিকে সেদিকে যা পারছে তাই ছবি তুলছে। জিমিন ব্যস্ত সময় পার করছে সুজিকে সাজানোর জন্য। পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথায় ফুল পরার চেষ্টা চালাচ্ছে ক্যাথলিন। আজ বাঙালিদের মতো 3 পিস পরেছে সে। রুমের কোথাও তের দেখা নেই, মেয়েটা সাজিয়েও নেই। জাঙ্কুক এখনো ওর সাথে ঠিক মতো কথা বলে না, চোখে চোখ রেখে তাকায় না। ওই জন্য সাজগোজ করার ইচ্ছা হয়তো মরে গিয়েছে। কিন্তু জিমিন তো মোটেও কথা শোনার পাত্রী নয়। ঠিকই কোথা থেকে যেন ধরে এনে তেকে সাজাতে শুরু করেছে। মেহমান এসেছে এই তো কিছুক্ষণ। ঘরোয়া আয়োজন, ছোটখাটো আংটি বদল যাকে বলে। তাই মেহমানের সংখ্যাও কম। জিহবের খুব ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া তেমন কেউ আসেনি। অতিথিদের কিছু সময় পরে জিহব নিজেও এসেছে, পুরোপুরি ফর্মাল স্টাইলে। অফ হোয়াইট রঙের শার্ট, ব্ল্যাক কোট, তাকে দেখতে মারাত্মক সুন্দর লাগছে। জিহবের কোলে তার বড় বোনের পিচ্চি মেয়ে ইনা। ইনাকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করে মিসেস আইয়ুকে সালাম জানালো জিহব। মিসেস আইয়ু হাসি মুখে সালাম গ্রহণ করলে জিহবকে বসতে বলল। মোকলেস চাচা সহ বাড়ির অন্যরাও অতিথিদের সম্বোধনের ব্যস্ত। সুগা আর জিমিন অতিথিদের সাথে টুকটাক কথা জমিয়েছে। ইউনো সকলের ভিডিও ধারণ করছে। ঠিক সেই সময় সুজিকে নিয়ে সিঁড়ি ভেঙে নিচে নামছে তে আর ক্যাথলিন। কটকটে গাঢ় মেরুন রঙের হাফ সিল্কের শাড়ি আর হাত ভর্তি রেশমি চুল পরিহিত সুজিকে চেনাই যাচ্ছে না এখন। দেখতে অপরূপ লাগছে। দেখে মনে হচ্ছে সিনেমার মেইন ক্যারেক্টারের এন্ট্রি হচ্ছে। সবার চোখ সুজির দিকেই। ইনাকে চকলেট দিতে দিতে জিহব দু একবার আর চোখে তাকিয়েছে সুজির দিকে। তেও আজ শাড়ি পরেনি, সিকোয়েন্সে 3 পিস পরেই সুজিকে নিয়ে নিচে নেমে এসেছে। নিচে নেমে সুজিকে বসানো হলো জিহবের পাশে। ভালোবাসার বিয়ে দেখা দেখে কিছু নেই, ডিরেক্ট আংটি বদল হলেই চলে। তবু আশমেটাতে সবাই একটু একটু করে দেখে নিল হবু বউকে। একজন মাত্র মানুষ যিনি সুজির পাশাপাশি উঠে এসে তেকেও চিবুক তুলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন।
তিনি হলো জেহবের বড় ফুপু। তে বুঝলো না ওকে এভাবে দেখার কি আছে, তবে সেরকম কিছু মনে করলো না। সবাই যখন সুজি আর জেহবকে নিয়ে মেতে আসছে, তখনই তের দিকে এগিয়ে আসে মিসেস আইয়ো। কিছুটা রাগান্বিত সুরে বলে, তোমার স্বামী কোথায়? তে থতমত খেয়ে উপরের দিকে আঙ্গুল উঁচিয়ে কিছু বলবে, তার আগে দেখা গেল সিঁড়ি ডিঙ্গিয়ে নামছে জাঙ্কুক। চোখ মুখে এখনো ঘুমের এলোমেলো চুল, পরনে টি শার্ট আর ট্রাউজার, পায়ে স্লিপার আর হাতে আইপ্যাড। এভাবেই অতিথিদের সামনে চলে এলো জাঙ্কুক। মিসেস আইয়ো জাঙ্কুককে দেখে তের দিকে চোখ রাঙালো, আর তে সেখানেই দাঁড়িয়ে কপাল চাপড়াতে লাগলো। একটি স্বামী কপালে জুটলো তার, রাইটে বলে লেফটে যাবে, তো লেফটে বলে রাইটে। ঘাট তারামেরও তো একটা সীমা থাকা দরকার। জাঙ্কুক সবার মাঝে আসতেই জিহব দাঁড়িয়ে ওকে বসতে বললো। জাঙ্কুকও এগিয়ে গিয়ে সিঙ্গেল সোফার উপর বসে পড়লো। ওকে দেখে জিহবের 15 বছরের কাজী ফট করে বলে উঠলো, ভাইয়া আপনাকে দেখতে পুরো রানবীর কাপুরের মতো, এলোমেলো চেহারাটাও হট লাগছে। জিহবের ফুপি তৎক্ষণাৎ মেয়েকে থামিয়ে দিয়ে বললো, চুপ করো তুমি, ইউ হ্যাভ নো ম্যানার্স। ইটস ওকে, ছোট মানুষ বুঝতে পারেনি। নিজে তো ছোট মেয়ের জন্য দিওয়ানা হয়ে ঘুরছে, আর এখন আতিথ্যতা দেখাচ্ছে। ঢং যত সব। সবার সব টক শোতে ইতি টেনে অবশেষে ছোট মোটো করে মিসেস আইয়ুব জেবার সুজির আংটি বদলের ঘোষণা করেন। বলার মধ্যে ওদের আংটি বদল হয়ে গেল। দুই পরিবারের সম্মতির সপক্ষে এক সপ্তাহ পর ঠিক করা হলো বিয়ের তারিখ। এঙ্গেজমেন্ট মানেই একটা নতুন অধ্যায়ের সূচনা। দুজন দুজনকে নতুন করে চিনতে শুরু করা, অনেকটা কাছ থেকে আর অনেকটা আন্তরিকতা দিয়ে। তাই মেয়ে আর জামাইকে একটু প্রাইভেসি দিয়েছে সবাই। আলাদা করে কথা বলার জন্য তাদের ছাদে পাঠানো হয়েছে। আর নিচে আপাতত সবাই মিষ্টি মুখ করাতে ব্যস্ত। জবের ফুপি মিসেস আইয়ুর মুখে একটুখানি মিষ্টি পুড়ে দিয়ে হাসি মুখে বলল, আপা আমাদের তো আরো একটা আবদার বাকি রয়ে গেল। কি আবদার বলুন না? আমাদের আরো একজন ছেলে আছে, জবের চাচাতো ভাই, ওর নাম বোগাম, নাম করা নোবেল লিস্ট। কিছুদিন আগে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখে আজ আসতে পারিনি। ও আসলে আপনার ছোট মেয়েকে খুব পছন্দ করে। সুজি আর জেহবের কথা বলার আগ থেকেই তের কথাও বলা বলি করেছি আমরা। ছেলেটা অবশেষে কাউকে পছন্দ করেছে, তাই আবদারটা না করে থাকতে পারিনি। এখন আপনাদের মতামত। জেহবের ফুপির কথা শেষ হতেই ঘরশুদ্ধ সবাই বিভ্রান্ত চাহিদাতে নিক্ষেপ করলো জাঙ্কুকের পানে, যে এতক্ষণ যাবৎ আইপ্যাড স্ক্রল করছিল, কিন্তু এই মুহূর্তে বাজ পাখির মতো তীক্ষ্ণ চাহিদাতে চেয়ে আছে এক কোণে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা তের দিকে। তিনি নিজেও এহেন প্রস্তাবে হতবাক, কিন্তু আপাতত ওর ভয় করছে, ভীষণ ভয় জাঙ্কুক না আবার বড় সড়ো ঝামেলা বাঁধিয়ে দেয়। চারদিকে এরকম থমথমে হয়ে আছে দেখে জেবের ফুপি একবারে কিছু বলতেই যাবেন, তার আগে মুখের কথা কেড়ে নিয়ে জাঙ্কুক শান্ত কণ্ঠে বলল, কে তো ভার্জিন না, সেটা আপনার ভাতিজা জানে তো? কি? হতভম্বিত হয়ে গেল জেহবের ফুপুর মুখ। এইটুকু মেয়ে ভার্জিন না? তাও আবার এসব গোপনীয় কথা সবার মাঝে বসে বলছে তার বড় সৎ ভাই। জাঙ্কুক চারদিকে একবার চোখ বোলালো, তারপর উঠে গিয়ে সবার উদ্দেশ্যে বলল, এনজয় ইওর কোয়ালিটি টাইম। সবাইকে বিদায় জানিয়ে উপরে যেতে যেতে সবার সামনে তেকে ডেকে নিল জাঙ্কুক। তে, এক্ষুনি উপরে আয়। এক্ষুনি মানে এক্ষুনি। তে রুমে পা বাড়ানোর সঙ্গে সঙ্গে ওকে হ্যাচকা টান দিয়ে বিছানায় ছুঁড়ে মারলো জাঙ্কুক। শরীরে শক্তি ক্ষীণ, তার উপর এভাবে ছুঁড়ে মারতেই মারাত্মক ব্যথা পেল তে। জাঙ্কুকের সেদিকে খেয়াল নেই। গত কয়েকদিনের রাগ, হিংস্রতা সবকিছু একসাথে হয়ে মস্তিষ্কে জমা হয়ে উঠেছে ওর। চোখ দুটো ভর করছে রঙিন তেজস্ক্রিয়তায়, কপালে সবটা রাগ ফুটে উঠেছে। সে নিজেকে সামলিয়ে উঠে দাঁড়ালো। ও বুঝতে পারলো না ওর দোষটা কোথায়, তাই ঝাঁঝিয়ে বলল, সমস্যা কি আপনার? যখন ইচ্ছা মারছেন, যখন ইচ্ছা অবহেলা করছেন, যখন ইচ্ছা টেনে নিচ্ছেন, কেন? কি করেছি আমি? জাঙ্কুক চোয়াল শক্ত করে নিজের শক্ত হাতে তেল লিপস্টিক ঘষে দিতে দিতে বলল, কতবার বলেছি অন্য কারোর সামনে সাজবি না? কথা শুনিসনি? আমি মাত্র 1 মাস দূরে ছিলাম, এর মধ্যে অন্য নাগর জড়িয়ে ফেলেছি। তারা এখন আমার বউয়ের জন্য আমার বাড়িতেই বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। তোকে আজ কি করবো আমি তুই নিজেও জানিস না। কি করবেন আপনি? আমাকে মেরে ফেলবেন? মারুন কাটুন, যা ইচ্ছা তাই করুন। আপনার জন্য এমনিতেও আধমরা হয়ে আছি আমি, অথচ আপনাকে দেখুন কষ্ট দিয়ে যাচ্ছেন তো দিয়েই যাচ্ছেন। কেন দিচ্ছেন তার কোনো উত্তর নেই। কি দোষ আমার বলুন? কেন এরকম করছেন? কেন? তে বারবার জাঙ্কুকের বুকে ধাক্কা দিয়ে কথাগুলো চেঁচিয়ে বলছে। জাঙ্কুক এবার নিজের ক্রোধটাকে সংবরণ করতে না পেরে ওর 2 হাত নিজের মুঠে পুরে নিল। গলা ছেড়ে দিয়ে চিৎকার করে বলল, বিকজ আই লাভ ইউ, ড্যাম ইট। জাঙ্কুক এত জোরে কথাটা বলেছে যে ওর গর্জন প্রতিধ্বনিত হচ্ছে মহলের প্রতিটা দেওয়ালে। সেই সাথে হল রুমের বসা সবাই লাফিয়ে উঠেছে এহেন গর্জনে। তে নিজেও মুহূর্তেই থরথর করে কাঁপছে। জাঙ্কুক নিজের দাঁতে দাঁত পিষে তের মুখের কাছে মুখ এনে বলল, ইচ্ছা করছে মেরে মেরে নরম তুলতুলে গালটাকে একদম রক্তাক্ত করে দিতে, কিন্তু না খেয়ে খেয়ে নিজের যা হাল করেছিস সেটা করতেও পড়ে যেতে লাগছে। এদিকে রাগটাকেও কমাতে পারছি না। ওহ গড। তে জাঙ্কুকের চোখে চোখ রেখে কাঁদছে। জাঙ্কুক তের চোখের দিকে তাকিয়ে আছে। সেভাবেই খানিকক্ষণ তাকিয়ে থেকে খানিকটা শান্ত স্বরে বলে, তে, আমার অ্যারোগেন্ট, আমার রাগ, আমার জিদ, আমার ডেসপারেটনেস তুই সহ্য না করলে আর কি সহ্য করবে বলতো? কার কাছে খোলা বই হব আমি?
তুই কি চাস আমি সারা জীবন ডিপ্রেশনে আর অ্যাংজাইটি নিয়ে ধুকে ধুকে মরি? তে জবাব দেয় না, শুধু ঘুরে দাঁড়িয়ে নিজের পিঠে পড়ে থাকা লম্বা চুলগুলোকে একপাশে সরিয়ে দিয়ে চুপচাপ স্থির হয়ে থাকে। জাঙ্কুকের রাগ সংযত করার জন্য তে নিজেকে তার কাছে সমর্পণ করেছে। ব্যাপারটা বোধগম্য হতেই একটানে ওর জামার ফিতাটা খুলে শক্ত হাতে ওর বাহু চেপে ধরে তের তুলতুলে কোমর উন্মুক্ত পৃষ্ঠ দেশে ঝড়ের গতিতে মুখ ডুবিয়ে দিল জাঙ্কুক।